আত্মরক্ষার একটি কৌশল হিসেবে মানব স্বভাবজাত প্রবৃত্তির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে তার বসবাস। যেসব জিনিসে আমাদের মাঝে ভয় অস্বস্তি কাজ করে, কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বারবার তাদেরই সামনে পড়তে হয়। এরপর চলতে থাকে এসব সাক্ষাৎ এড়ানোর প্রাণপণ চেষ্টা। তবে মানুষ তার ভয়কে ছাড়তে চাইলেও সে যদি আপনাকে ছাড়তে না চায়, ক্রমাগত এগিয়ে আসে বিভীষিকাময় আতঙ্ক বিপদ সাথে নিয়ে। আজকে থাকছে গল্প রক্তচোষা বিভীষিকা। বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়াত দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হয়ে আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন চামচিকে ঢুকে মাথার ওপরে বাঁই বাঁই করে ঘুরতে থাকে, আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা খেয়ে লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে। তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি, প্রায় ঘর থেকে বেরিয়েই যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটাকে তারাবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকাকে মেরেই ফেলল। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। বাদুড়ের চেহারাটে আমার বরদাস্ত হয় না, না পাখি না জানোয়ার, তার উপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়ে ঝুলে থাকা। এইসব মিলিয়েই মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো ছিল। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপরে বুঝি জানোয়ারটার একটা বিশেষ পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এইটা ভাবতে পারিনি যে সিউড়িতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাদুড় ঝোলায়মান। এই যে রীতিমতো বাড়াবাড়ি, ওটিকে বিদায় না করতে পারলে তো আমার এ ঘরে থাকা চলে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে উনি সিউড়িতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতাতেই আছেন। বলাই বাহুল্য, সিউড়িতে এর অনেক জানাশোনা আছে। তাই আমার যখন দিন সাতেকের জন্য সিউড়িতে যাবার প্রয়োজন হলো, আমি তিনকড়ি কাকার কাছেই গেলাম। তিনি শুনেই বললেন, সিউড়ি কেন? সিউড়ি কেন? কি করা হবে সেখানে? আমি বললাম, বাংলাদেশের প্রাচীন পোড়া ইটের মন্দিরগুলোর সম্বন্ধে আমি গবেষণা করছি, একটা বই লেখার ইচ্ছাও আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অবধি একটা প্রামাণ্য বই লিখে উঠতে পারেনি। ওহো, তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওই দিকে শখ? তা বেশ বেশ, কিন্তু শুধু সিউড়ি কেন? ওরকম মন্দির তো বীরভূমের অনেক জায়গাতেই আছে। সুরুল, হেদেমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়। পুরনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো? আমার এক পেশেন্ট থাকতো ও বাড়িতে, এখন কলকাতায় চলে এসেছে। তবে যতদূর জানি দারোয়ান গোছের লোক একটি সেখানে থাকে দেখাশোনা করবার জন্য। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধে হবে না। পয়সা করে লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে বাঁচিয়ে এনেছিলাম তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে। আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে। হলেও তাই, কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছেই ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি হে, তোমার নাম কি? আগে মধুসূদন। বেশ, তা মধুসূদন, ওই বাদুড় বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন, না আজ আমাকে অভ্যর্থনা জানাতে এসেছেন? মধুসূদন কড়িকাঠের দিকে মাথা চুলকিয়ে বলল, আজ্ঞে বাবু, তা তো খেয়াল করিনি। এই ঘরটা বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে।
কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলে আপনিই চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না। আর কি আসে? এ তো আর বাসা বাঁধেনি আসবে। রাত্রে কোনো এক সময় ফস করে ঢুকে পড়েছে। দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরোতে পারেনি। চা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে। সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান। গুঁড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশঝাড়ের ওপর দিয়ে একটা গির্জার চূড়োও দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু ওদিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোরাইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম। এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে। ইটের আয়ু আর কতদিন? এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখি বাজে 5:30। গির্জার মাথার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর মোড় ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দায় সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় আমার কান ঘেঁষে শনশন কি করে যেন একটা উড়ে আমবনের দিকে চলে গেল। শোভার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা আর সেখানে নেই। যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে। বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার এই মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল। সেগুলো সম্পর্কে লেখার কাজটা সিউড়িতে থাকতে থাকতেই শুরু করব ভেবেছি। রোদটা পড়তেই আমি টর্চ হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমে লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এসবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে এই আমার প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি, তবুও সন্ধেটায় লাল গির্জের আশপাশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জে ছাড়িয়ে পশ্চিম দিকে আরও খানিকটা এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হয়। একটা লোহার গেটও রয়েছে বলে মনে হচ্ছে। আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর আছে গোরস্থানটায়। কোনটির ওপর কারুকার্য করা পাথর, আবার কোনটির ওপরে ইটের স্তম্ভ, আবার কোনটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এইগুলো যে খুবই পুরনো তাতে কোনোই সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটা অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভেতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে লাগলাম। একটায় দেখলাম সন 1793, আরেকটায় 1788। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানান মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে। একটা ফলকে লেখাটা একটু অস্পষ্ট হয়েছে দেখে আমার টর্চটা জ্বালিয়ে ঝুঁকে পড়ে দেখলাম। এমন সময় পেছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটি মাঝবয়সী বেটে গোছের লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আমার দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটি কালো অ্যালপাকার কোট, একটা ছাই রঙের প্যান্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলাম। সে এটা জানলো কি করে? আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, হ্যাঁ, ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটিকে তাড়িয়ে দেবার কথা বললেন, তখন আমি কাছাকাছি ছিলুম। ও আচ্ছা, তাই বলুন। ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন। আমার নাম জগদীশ পার্সিভাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা গির্জা গোরস্থানের আশেপাশে ঘুরতে বেশ ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালাম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটাকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়,
কিন্তু গলার স্বরটা যেন কেমন একটা মিহি, অথচ রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের এমনিতেই আমার বিশেষ ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটি জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নিব ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপখোপ থাকলে তো দেখতেও পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের জন্য চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরা করার আমার অভ্যেস আছে, বেশ ভালোই দেখতে পাই। সাবধান, একটা গর্ত আছে সামনে। ভদ্রলোক হাতটা ধরে একটা টান দিয়ে বাঁ দিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? সংক্ষেপে বললুম, জানি। ভ্যাম্পায়ার কে না জানে? রক্তচোষা বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে বাদুর আছে কিনা আমার জানা নেই, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা বেশ কয়েকবার পড়েছি। শুধু বাদুর কেন, বিদেশি ভুতুরে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো এক কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়, তাদেরও বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন। এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ। আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতেই ভদ্রলোক হঠাৎ বলে উঠল, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আছেন তো কদিন? বললাম, দিন সাতেক আছি। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। তারপর গোরস্থানের দিকটা আঙুল দেখিয়ে বলল, সন্ধ্যার দিকটায় ওদিক পানে চাইলে আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহর কবরও ওখানেই আছে, কাল আসবেন, দেখিয়ে দেব। মনে মনে বললুম, তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো। বাদুরের উৎপাত যেমন অসহ্য, বাদুর সম্পর্কের আলোচনাও তেমনই অতৃপ্তিকর। অনেক অন্য বিষয়ে চিন্তা করার আছে। বারান্দার সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন ফিরে দেখলাম ভদ্রলোক অন্ধকার আমবনটার ভেতরে অদৃশ্য হয়ে গেলেন। বনের পেছনের ধান ক্ষেতের দিক থেকে তখন শেয়ালের কোরাস আরম্ভ হয়েছে। আশ্বিন মাস, তাও যেন কেমন গুমোট হয়ে রয়েছে। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করে ভাবলুম, বাদুরের ভয়ে জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলাম, সেগুলো খুলে দিলে বোধহয় একটু আরাম হতে পারে। কিন্তু দরজা খুলতে ভরসাই হলো না, বাদুরের জন্য নয়। দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয়, চোরের উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে। কিন্তু এই মফস্বল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা থাকলে রাস্তার কুকুর ঘরে ঢুকে চুতি জুড়ো রফা দফা করে দেয়। এই অভিজ্ঞতা এর আগে আমার বেশ কয়েকবার হয়েছে। তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলাম। দেখলাম বেশ ঝিরঝিরে হাওয়া আসছে। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম জানালার গড়াদে মুখ লাগিয়ে সন্ধেবেলার সেই ভদ্রলোকটি আমার দিকে তাকিয়ে হাসছেন। তার চোখ দুটো জল জলে সবুজ, আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো। তারপর দেখলাম ভদ্রলোক দু এক পা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন। ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখি ভোর হয়ে গিয়েছে। কি বিদঘুটে স্বপ্ন রে বাবা। বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললুম চা দিয়ে যেতে। সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে। মধুসূদন বারান্দায় বেতের চেয়ারে চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলাম তাকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। বললাম, কি হলো মধুসূদন, শরীর খারাপ নাকি রাত্রে ঘুম হয়নি? মধুসূদন বলল, না বাবু, আমার কিছুই হয়নি, হয়েছে আমার বাছুরটার। কি হয়েছে আবার? কাল রাত্রে সাপের কামড় খেয়ে মরে আছে। সে কি মরে গেল? আগে তা মরবে না? এই সবে 7 দিনের বাছুর, গলার কাছটায় মেরেছে সবল, কি জানি গোখরা নাকি। মনটা কেমন যেন খচ করে উঠল। গলার কাছে, গলায় ছোবল, কালই যেন। হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট।
জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট। কিন্তু পরক্ষণেই মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে, এতে আর আশ্চর্য কি? আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে কাজের তোড়জোড় করব বলে ঘরে ঢুকতে দৃষ্টিটা আপনা আপনি থেকেই কড়ি কাঠের দিকে চলে গেল। কালকের সেই বাদুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে। এই জানালাটা খোলাতে এতটা কাণ্ড হয়েছে, ভুল আমারই। মনে মনে স্থির করলাম আজ রাত্রে যত গুমট থাকুক না কেন দরজা জানালা সব বন্ধ করে রেখেই ঘুমোবো। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দতেই কাটল। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ের কাঁচ দেখে সত্যি স্তবিত হতে হয়। হেতেমপুর থেকে বাসে করে ফিরে শিউড়িতে এসে যখন পৌঁছালাম তখন বিকেল 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার দিকেই। সারাদিনের কাজের মধ্যে কালকে সেই ভদ্রলোকের কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলাম। পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুবই সুবিধে হয়, কিন্তু সে আর হবার জো নেই। মাথা হেড করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি লোকটা লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত খপ করে ধরে ফেলল। রাত্রে ঘুম হয়েছিল ভালো? আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলাম, কিন্তু দেখলাম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি বাতিক জানেন, রাত্রে একদমই ঘুমোতে পারি না। দিনের বেলাটা কোষে ঘুমিয়ে নেই, আর সন্ধে থেকে সারা রাতটা এদিকে ওদিকে বেরিয়ে বেড়াই। এই ঘোরার যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো। এই গোরস্থানের ভেতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায়? কেউ চায় না। সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি। কিন্তু মুশকিল কি জানেন, এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই। সেই শোকে তারা কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মাঝরাত্রে যখন চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, শেয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন যাদের শ্রবণ শক্তি খুবই তীক্ষ্ণ, এই যেমন আমার, তারা এইসব মাটির নিচের কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকাচ্ছ্বাস শুনতে পায়। অবশ্য ওই যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুরের মতো। মনে মনে ভাবলুম মধুসূদন এই লোকটিকে কথা জিজ্ঞেস করতেই হবে। একে জিজ্ঞেস করে সঠিক প্রশ্নের উত্তর যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা ইনি? কি করেন এই ভদ্রলোক? কোথায় বা এর বাড়ি? আমার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সঙ্গে বিশেষ করে আপনার মতো লোকদের সঙ্গে এগিয়ে এসে আলাপ করি, বাকিদের সাথে করি না। আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলাম না। হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললুম, দেখুন মশাই, আমি দিন সাতেকের জন্য এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে আমার তো মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুষড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে সঙ্গ দিতে পারি। আর আপনি যে সময়টায় কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সেই সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় করে নষ্ট করে কোনো লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালাম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলাম। মধু মাথা চুলকে বললেন, আগে জগদ্দেশ মুখুজ্জে বলে কাউকে। তারপর একটু ভেবে বললাম, মধু বলল, ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান,
বেডে খাটো কইরা মানুষ, কোট প্যান্টালুন পরেন, গায়ের রোগ ময়লা। হ্যাঁ। ও আরে, তার তো বাবু মাথা খারাপ, সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অবধি, তবে এখন শুনছি তার ব্যামোস আসছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেক দিন দেখি না। ওর বাপ নীলমণি মুখুজ্জি ছিলেন পাদ্রী চার্চের, খুব ভালো মানুষ, তবে তিনিও শুনছিলাম মাথার ব্যামোতেই মারা গেছেন। আমি আর কথা বাড়ালাম না, কেবল বাদুরটার কথা সকলে বলা হয়নি, তাই সেটা বললাম। অবশ্য দোষটা আমারই, জানালাটা খুলে দিয়েছিলাম, ওটার মাঝে যে গরাদ নেই সেটা খেয়াল ছিল না। মধু বলল, এক কাজ করব বাবু, কাইল ওই ফাঁকটা বন্ধ করে দিব, আজকে রাতটা বরং জালনাটা ভেজানোই থাক। সেদিনের মন্দির দিয়ে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে এক প্রস্ত লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না, বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম। জানালার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তক তক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতার চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। 11টার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জলকে বিছানায় শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আজকালকার বিজ্ঞানীর যুগে জগদীশ বাবুর কথাগুলো সত্যি হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশ বাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটাও একবার খোঁজ নিয়ে দেখতে হবে। মেঘ কেটে গিয়ে গুমট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানালা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধে লাগছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার দিকে ঘুম ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো না সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধস করে উঠল। জানালাটা কখন যেন খুলে গিয়েছে, সেই জানালা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তাকিয়ে দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা যেন ছায়া বারবার ঘুরে ফিরে যাচ্ছে। নিঃশ্বাসটা প্রায় বন্ধ করে ঘাড় ফিরে উপরের দিকে চাইতে বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক ওপরে বাদুরটা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে। আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এ অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতের খাটের পাশটায় টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে আমার শক্ত বাঁধাই করা খাতাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচন্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানালার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তে একটা খচমচ শব্দে মনে হলো কে যেন ঘাসের ওপর দিয়ে দৌড়ে পালালো। জানালার কাছে গিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথায় কিচ্ছু নেই, বাদুরটার বিন্দুমাত্র চিহ্নও বাকি নেই। বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না। সকালে রোদ উঠতেই রাতের বিভীষিকা মন থেকে অনেকটাই কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার, এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ার প্রসঙ্গ না তুললে এ কথা আমার মনে আসতো। কলকাতায় যেমন বাদুর ঢোকে, এই বাদুরটাকেও তার সমগোত্রীয় বলেই মনে হতো। যাই হোক, হেতেমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতেই একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশ বাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশ বাবু অজ্ঞান, আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বলল, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে অজ্ঞান। বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ যে বদ্ধ পাগল লোক, মাঝে মাঝে একটু সুস্থ হয়ে ওঠে। তার আগে সন্ধেবেলা এই গাছে সেই গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকতো, ঠিক বাদুরের মতো।